Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome my dear learners. I hope you are well and having a good time with your family. My dear learners, today I am here to take a special class on prefix suffix for the student of class 6 to 12. I hope inshallah you will have a good or clear concern on prefix suffix. So before starting my session, I would like to introduce you. You will know me about that. This is Mamunur Rashid, Assistant Teacher English, Shingelgari High School, Kishoreganj, Nilphamari. Also a Master Trainer James curriculum under Jano project. You know, my today's session is going to broadcasted by our dear project Jano, which is organized by Plan International, Care Bangladesh, ESDO, and our financial partner is European Union and Austrian Development Cooperation. My dear learners, so I don't want to waste your time. Let's have a look on the screen. I here wrote the title about that prefix and suffix. Before discussing this, I would like to request you please see. I wrote here the Bangla word jomi and add another word dar, and that means jomi dar. For your better understanding, I am telling in Bangla that লক্ষ্য করো আমি শুরুতে এখানে জমি শব্দটি লিখেছি, তার সঙ্গে দার শব্দটি সংযুক্ত করেছি। তো জমি এই শব্দের বাংলা অর্থ হলো ভূমি, ঠিক কিনা? আর দার, তো এই জমির সাথে দার যুক্ত হয়ে গেল কি ব্যক্তি, জমি দার। আবার খেয়াল করো হার মানে হচ্ছে গলার হার, তার সঙ্গে আমি উপ শব্দটি লিখে হয়ে গেল কি উপহার। তার মানে যখন আমরা কোনো শব্দের শুরুতে অথবা শব্দের শেষে নতুন কোনো শব্দাংশ অথবা বর্ণ সংযুক্ত করে ভিন্ন অর্থের একটি শব্দ তৈরি করি, তখন সেটি হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। তাহলে আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলি যে যখন ইংরেজি কোনো শব্দের শুরুতে কোনো ওয়ার্ড অথবা কোনো লেটার সংযুক্ত করে ভিন্ন আরেকটা অন্য পার্টস অফ স্পিচ অথবা সেই পার্টস অফ স্পিচের ভিন্ন অর্থ প্রকাশক শব্দ তৈরি করি, তখন সেটি হয় প্রিফিক্স। আর যখন শেষে সংযুক্ত করি তখন সেটি হয় সাফিক্স। আর যখন শুরুতে এবং শেষে দুই জায়গায় সংযুক্ত হয় তখন সেটা হয়ে যায় অ্যাফিক্স। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে আমি বলছি যে প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের পূর্বে যখন কোনো ওয়ার্ড অথবা লেটার্স যুক্ত হয় তখন সেটা হয় প্রিফিক্স। আর রুট ওয়ার্ড মিন্স বেজ ওয়ার্ড, মূল শব্দ। এই মূল শব্দের শেষে যদি কোনো ওয়ার্ড অথবা বর্ণমালা সংযুক্ত হয়, বর্ণ সংযুক্ত হয়, তখন সেটা হয়ে যায় সাফিক্স। একটু খেয়াল করে এখানে আমি দেখো প্রিফিক্স লিখছি ইনঅ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভের পূর্বে ইন যুক্ত হয়ে কি হয়ে গেল প্রিফিক্স। আবার অ্যাফিক্স হচ্ছে ইর রেগুলারলি, সামনেও যোগ হয়েছে আবার পেছনেও যোগ হয়েছে, এটা হলো অ্যাফিক্স। আর সাফিক্স হচ্ছে রেগুলারলি, তাহলে রেগুলার শব্দের শেষে আমি এলওয়াই যুক্ত করে কি করলাম সাফিক্স করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা জানলাম যে আমরা কিভাবে প্রিফিক্স করি, কিভাবে সাফিক্স করি এবং কিভাবে অ্যাফিক্স করি। এবার আসো আমরা প্রিফিক্স সাফিক্স যখন শুরু করব, শুরুতে আমাদের করণীয় কি কি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। আমি এখানে লিখেছি যে আমরা পূর্বে কি কি করব। প্রিফিক্স সাফিক্স শুরু করার পূর্বে আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটে প্রদত্ত শব্দটির অর্থ ও পদ নির্ণয় করতে হবে। তার মানে প্রিফিক্স সাফিক্স যখন আমরা করব তখন ব্র্যাকেটে গ্যাপের পরে ব্র্যাকেটে শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলোর অর্থ এবং পদ এটি আমাকে নিশ্চিত হতে হবে। তার মানে ধরো সাপোজ ব্র্যাকেটে লেখা আছে ফ্রি, তো ফ্রি শব্দের অর্থ হলো মুক্ত এবং পদের দিক থেকে এটা হলো অ্যাডজেক্টিভ। কি বুঝতেছ আমার কথা? তাহলে আমরা ব্র্যাকেটে প্রদত্ত শব্দগুলোর অর্থ যেমন জানবো এবং সেটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটার মধ্যে সেটি নিশ্চিত হব। এরপর আমি বলছি যে গ্যাপের পূর্বে
ও পরের শব্দ অনুসারে গ্যাপের শব্দটি নির্ণয় করব। তাহলে গ্যাপের পূর্বের অথবা পরের শব্দ অনুসারে গ্যাপে কোন শব্দটা বসতে পারে সেটি কি করব আমরা নিশ্চিত হব। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো স্পষ্ট হবে। মনে করো একটা বেঞ্চের মধ্যে প্রথমে ফার্স্ট ক্যাপ্টেন বসে, তারপরে সেকেন্ড ক্যাপ্টেন, তারপরে থার্ড ক্যাপ্টেন। এখন মাঝখানে এই সেকেন্ড ক্যাপ্টেনের জায়গায় বই আছে, বই বা ব্যাগ রাখা আছে। ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন, থার্ড ক্যাপ্টেন আছে, আর সেকেন্ড ক্যাপ্টেনের জায়গায় বই রাখা আছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তি নাই। তো শুরুতেই তুমি তখন কার কাছে যাবা? প্রথমে ফার্স্ট ক্যাপ্টেনের কাছে যাবা, যে এই দোস্ত এখানে কে বসছে? তখন বলো যে এখানে তো সেকেন্ড ক্যাপ্টেন বসার কথা, কিন্তু বইটা তো সেকেন্ড ক্যাপ্টেনের মনে হচ্ছে না, আমি তোমাকে শিওর বলতে পারতেছি না। তখন হয়তো থার্ড ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলে দোস্ত এখানে কে বসতে পারে বা কে বসছে? তখন বলো যে দোস্ত এখানে তো সেকেন্ড ক্যাপ্টেন আজকে অসুস্থ, বসে না, এখানে ফোর্থ ক্যাপ্টেন বসছে। তাহলে কে সেটা বললো? থার্ড ক্যাপ্টেন বললো। তার মানে হচ্ছে আমি যদি ওইভাবে চিন্তা করি, গ্যাপের পূর্বের অথবা পরের শব্দগুলো আমাকে একটা ধারণা দিতে পারবে যে এই জায়গাটা কার, এটা কি নাউনের জায়গা, অ্যাডজেক্টিভের জায়গা, অ্যাডভার্বের জায়গা, না প্রিপজিশনের জায়গা, না প্রোনাউনের জায়গা, সেটি নিশ্চিত হওয়ার জন্য আমাকে পূর্বের অথবা পরের শব্দের হেল্প নিতে হবে। তারপরে আমি বলছি দেখো, যদি সেটিও সম্ভব না হয় তাহলে অথবা পুরো প্যাসেজটি পড়ে গ্যাপের শব্দটি নির্ণয় করতে হবে। যদি এমন হয় যে ফার্স্ট ক্যাপ্টেন, থার্ড ক্যাপ্টেন বলতে পারলো না, তাহলে ফোর্থ ক্যাপ্টেন, ফিফথ ক্যাপ্টেন এটাও বলতে পারলো না, পুরো ঘরে যারা আছে সবার মাধ্যমে আমি জানতে পারবো যে এই গ্যাপে কে, এই জায়গাটা কে বই রেখেছে, অথবা এই গ্যাপে কোন শব্দটা বসবে। তার মানে প্রদত্ত প্যাসেজটা পড়লেও আমি কি করব? গ্যাপে প্রদত্ত শব্দটা কি হতে পারে সেটি আমি নিশ্চিত হতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি বলছি যে এভাবেও যদি সম্ভব না হয়, পুরো প্যাসেজটি পড়েও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করবে? একটি বাক্যের স্বাভাবিক গঠন অনুসারে গ্যাপে প্রদত্ত শব্দটি কোন পার্টস অফ স্পিচের বসতে পারে অথবা কোন পার্টস অফ স্পিচ হতে পারে সেটি নিশ্চিত হব। স্বাভাবিক বাক্যের গঠনটা কি? যে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ডিটেলসে তোমাদের বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো। দেখো, একটি স্বাভাবিক বাক্যের গঠন যদি আমরা ধরি, তাহলে স্বাভাবিক বাক্যের গঠনগুলো কি কি আছে এখানে? সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় কারা কারা বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, ভার্ব বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, পার্টস অফ স্পিচ পার্টিসিপল বসতে পারে, জিরান্ড বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। আর একটা শব্দ আমি এখানে ব্যবহার করিনি, সেটিকে আমরা সাধারণত বলি নাউন ইন ইকুইভ্যালেন্ট। নাউন ইন ইকুইভ্যালেন্ট হচ্ছে যে নাউনের সমমান। নাউন নয়, জন্মগতভাবে ওই শব্দটি নাউন না, কিন্তু সনশিপ, মেন্ট, আইএনজি এই ধরনের সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে এসে নাউন হয়, সেই ধরনের শব্দগুলো যেমন পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এগুলো বাক্যের সাবজেক্টের ভূমিকায় বসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমি ভার্বের কথা বললাম, ভার্বটা কি হতে পারে? অক্সিলারি অথবা প্রিন্সিপাল। তার মানে সাবজেক্টের পরেই স্থানটা কার? ভার্বের। এখন ভার্বের পরে যে স্থানটা সেটা হলো অবজেক্টের। অবজেক্টের ক্ষেত্রে আমি বলছি সেম অ্যাজ সাবজেক্ট, মানে সাবজেক্টে যে যে শব্দগুলো বসতে পারে অবজেক্টের জায়গায়ও সেই শব্দগুলোই বসতে পারে। অতিরিক্ত হচ্ছে কনজাংশন এবং লিঙ্কিং ওয়ার্ডও অবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে বাক্যের শুরুতে যদি আমরা কোনো গ্যাপ দেখি এবং সেটি যদি পূর্বের অথবা পরের কোনো শব্দ দ্বারা নির্ণীত না হয়, তাহলে আমরা ওই যে স্বাভাবিক বাক্যের যে গঠনের কথা বললাম, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ হলে এই শব্দগুলো বসতে পারে, মাঝখানে গ্যাপ থাকলে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবো, এবং শেষে গ্যাপ থাকলে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে কিভাবে আমরা গ্যাপের শব্দটি নির্ণয় করব, সেটি আমরা জানলাম কিভাবে শব্দ নির্ণয় করব। এখন শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি নির্ণয় করলাম যে গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটি আমাকে ধারণা দিতে পারতেছে যে এই জায়গায় নাউন বসবে, তাহলে আমরা কিভাবে নাউন গঠন করব কি জানার দরকার আছে না? ধন্যবাদ। অথবা গ্যাপের শব্দটি বলে দিল, পূর্বের শব্দটি বা পরের শব্দটি বলে দিল যে এখানে অ্যাডজেক্টিভ বসবে, পূর্বের শব্দ অথবা পরের শব্দটি বললো যে এখানে প্রিপজিশন বসবে, তাহলে আমরা সেগুলোকে কিভাবে প্রিপজিশন, কিভাবে নাউন, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করব সেটির একটি মানে সংক্ষিপ্ত বর্ণনা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। খেয়াল করো যে গুরুত্বপূর্ণ কিছু প্রিফিক্স এবং সাফিক্স সমূহ, যেমন আমি যদি এইখানে যে শব্দগুলো আমি ব্যবহার করেছি একটু খেয়াল করো, সন,
যুক্ত হয়ে নাউন গঠিত হতে পারে, শিপ যুক্ত হয়ে নাউন গঠিত হতে পারে, মেন্ট যুক্ত হয়ে নাউন গঠিত হতে পারে, ইএনসি যোগে নাউন গঠিত হতে পারে, এএনসি যোগে নাউন গঠিত হতে পারে, টিওয়াই যোগে নাউন গঠিত হতে পারে, টিএইচ যোগে নাউন গঠন হতে পারে, শব্দের শেষে সন যোগে নাউন গঠন হতে পারে। আবার এই যে ডাবল এসআইওএন, এসআইওএন যোগে নাউন গঠিত হতে পারে, শব্দের শেষে ডোম সংযুক্ত হয়ে নাউন গঠিত হতে পারে, মেন্ট সংযুক্ত হয়ে নাউন গঠিত হতে পারে, হুড, বয়হুড, চাইল্ডহুড, ফ্রেন্ডহুড, হ্যাঁ, এলইডি যোগে নাউন গঠিত হতে পারে, যেমন নলেজ, নো থেকে ডাবল ই যোগে নাউন গঠিত হতে পারে, যেমন কমিটি, হ্যাঁ, ট্রেনিং। আর যোগে নাউন গঠিত হতে পারে, যেমন ডুয়ার, সিনিয়র, জুনিয়র। ইয়ার যোগে নাউন গঠিত হতে পারে, রিডার, ওয়ার্কার। তারপরে আইএনজি যোগে নাউন গঠিত হতে পারে, ওয়ার্কিং, প্লেইং, ডুইং। এজি যোগে নাউন গঠিত হতে পারে, যেমন ম্যারেজ, প্রিভিলেজ। তারপরে এল যোগে নাউন গঠিত হতে পারে, যেমন অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল। ওয়াই যোগে নাউন গঠিত হতে পারে, নেস যোগে নাউন গঠিত হতে পারে। আরো এরকম প্রায় 65টা সাফিক্স আছে যেগুলো যোগে কি হতে পারে, নাউন গঠন হতে পারে। সেগুলো তোমাদের এক্সারসাইজ বুকগুলোতে খুব চমৎকার ভাবে দেয়া আছে কোন কোন শব্দ সহযোগে নাউন গঠিত হতে পারে। এরপরে আসো, অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে ফুল যোগে গঠিত হতে পারে, আইভি যোগে গঠিত হতে পারে, আইসি যোগে, শুধু সি যোগে। তারপরে টিআইসি যোগে গঠিত হতে পারে, লেস যোগে গঠিত হতে পারে, ইডি যোগে গঠিত হতে পারে, আবার আইএনজি যোগেও অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে। এছাড়া পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে মানে শব্দের পূর্বে ইন যোগে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, ইএন যোগে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, ইউএন যোগে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, ডিস যোগে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, ডিই যোগে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে। হ্যাঁ, এইভাবে শব্দের শুরুতে কিছু প্রিফিক্স আছে যেগুলো শব্দের শুরুতে বসে অ্যাডজেক্টিভ গঠন করতে পারে। এরপরে আসো, শব্দের শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন হতে পারে এবং সেটা অ্যাডভার্ব গঠন হতে পারে। শব্দের শেষে এলওয়াই যুক্ত হয়ে যেমন অ্যাডভার্ব গঠন হতে পারে, আবার অ্যাডজেক্টিভও গঠন হতে পারে। যেমন যখন আমরা নাউনের শেষে এলওয়াই যুক্ত করব, যেমন ধরো মাদার, মাদারলি, মাদার কি মাদারলি, ব্রাদার, ব্রাদারলি। যখন আমরা নাউনের শেষে এলওয়াই যুক্ত করব তখনও সেটা অ্যাডভার্ব হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি মানে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেটি হলো এমন যে যখন আমি নিশ্চিত হব যে এটি নাউন হবে, এই যে সাফিক্সগুলোর কথা বললাম, এই সাফিক্সগুলো একটা একটা করে ওই শব্দের শেষে সংযুক্ত করে দেখতে হবে যে এই শব্দটা কীরকম ভালো শোনায়, অথবা এই শব্দ সম্পর্কে তোমার পূর্বে ধারণা আছে কিনা। প্রিফিক্স সাফিক্স একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রিফিক্স সাফিক্স যখন আমরা করব তখন আমরা পূর্বের কোনো ধারণা বা পূর্বের ওই শব্দের কোনো ব্যবহার আমরা করেছি কিনা সেটি আমাকে যথেষ্ট হেল্প করবে। যেমন ধরো আমি যদি বলি ব্র্যাকেটে লেখা আছে নো, এটাকে নাউন বানাতে হবে, তাহলে ধরো তুমি এর ইতিপূর্বে পড়ছো নলেজ, তাই না, নোয়িং, কিন্তু নোয়ার, কিন্তু নোমেন্ট এরকম কোনো শব্দ তুমি পড়েছো? নিশ্চয়ই পড়োনি। আবার ধরো তুমি অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সিং হতে পারে, অ্যাডভান্সমেন্ট হতে পারে, অ্যাডভান্সার হতে পারে, কিন্তু অ্যাডভান্সন এরকম কোনো শব্দ তুমি শুনেছো? নিশ্চয়ই শোনোনি। তাহলে শব্দ গঠন করার ক্ষেত্রে সাফিক্স কোনটা সংযুক্ত করব সেটি আসলে নির্ভর করবে বাক্যের অর্থের উপর। পাশাপাশি পূর্বে ওই শব্দটি যেভাবে তুমি শুনেছো, লিখেছো অথবা পড়েছো সেই অভিজ্ঞতাটুকু তোমাকে এখানে কি করবে, হেল্প করবে। এর জন্য সব থেকে বেশি যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। যত বেশি তুমি এগুলো প্র্যাকটিস করবা তত বেশি তোমার শব্দ ভান্ডার এনরিচ হবে, এবং তখন শব্দ দেখলেই তুমি বুঝে যাবা যা এখানে ওভার যুক্ত হবে, এখানে আইএনজি যুক্ত হবে, এখানে সন যুক্ত হবে, এখানে মেন্ট যুক্ত হবে। অনেক সময় শব্দই বা অর্থগত দিক থেকেই তোমার অর্থই বলে দিবে যে এখানে সন, শিপ বা মেন্ট যুক্ত করবা। আমি এখানে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। প্রথম উদাহরণটা দেখো, দা ব্র্যাকেট ইম্পর্টেন্ট অফ লার্ন ইংলিশ, দা ইম্পর্টেন্ট অফ লার্ন ইংলিশ। খেয়াল করো, যদি আমি সূত্রের কথা বলি, সূত্রটা এমন যে আর্টিকেল এ অ্যান্ড দির পরে নাউন বসে, আবার আরেকটা সূত্র হচ্ছে যে অফের পূর্বে এবং পরে নাউন বসে। তাহলে কি জানলাম আমরা, যে আর্টিকেল এ, অ্যান এবং দি এদের পরে নাউন বসে, এবং অফের পূর্বেও নাউন বসে, অফের পরেও নাউন বসে। তাহলে এখানে দুইটা সূত্র আমাদের কাজ করলো।
এটা হচ্ছে আর্টিকেল এ এন্ড ডির পরে ইম্পর্টেন্ট লেখা আছে, তাহলে এটা নাউন হবে। আবার অফ বলতেছে যে আমার সামনেও নাউন হবে, পিছনেও নাউন হবে। তাহলে খেয়াল করো, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটাই তোমাকে একটা ধারণা দিতে পারবে যে এই জায়গায় কোন শব্দটা বসতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট আছে। এখন এটাকে যদি আমি নাউন বানাতে চাই, তাহলে আমরা ইম্পর্টিং কোনো শব্দ আমরা জীবনে শুনি নাই, কিন্তু আমরা ইম্পর্টেন্স এই শব্দটা অহরহ শুনে আসছি, ঠিক কিনা? তাহলে আমরা তখন এটাকে কি বানাবো? IMPORTANCE, ইম্পর্টেন্স অফ, এখানে আছে লার্ন। তখন এখানে লার্নের সাথে আইএনজি যোগে নাউন গঠিত হলো। কি যোগে এখানে নাউন গঠিত হলো? আইএনজি যোগে নাউন গঠিত হলো। তাহলে খেয়াল করো, অপের পূর্বে আমি নাউন বসালাম, অপের পরেও নাউন বসালাম, আবার আর্টিকেল এ এন্ড ডির পরেও নাউন বসালাম। তাহলে দুই দিক থেকেই কিন্তু এই বাক্যের এই শব্দটা যে নাউন হবে সেটি আমরা নিশ্চিত হলাম। এবং যখন আমি নিশ্চিত হলাম যে নাউন হবে, তখন কিন্তু আমি খেয়াল করো, লার্নশন শব্দটা ভালো শোনায়, লার্নমেন্ট ভালো শোনায় না, কিন্তু লার্নিং আমরা অহরহ এই শব্দটা শুনে আসছি এবং ব্যবহারও করে আসছি, এই জন্য আমি আইএনজি দিয়ে দিলাম। আবার ইম্পর্টিং আমরা শুনি নেই, ইম্পর্টমেন্ট শুনি নেই, কিন্তু ইম্পর্টেন্স আমরা অহরহ শুনে আসছি, তাহলে আমি ইম্পর্টেন্স লিখে দিলাম। তাহলে পূর্বের শব্দের অভিজ্ঞতা তোমাকে এখানে কি করবে? অনেকটাই হেল্প করবে। এরপরে আসলে এভরি, ইজ, এনি, মেনি, সাম, নো, এই শব্দগুলোর পরে নাউন হয়। কি কি শব্দ আমি বললাম? আমি বললাম যে এভরি, ইজ, এনি, মেনি, সাম, নো, এই শব্দগুলোর পরে কি হয়? নাউন হয়, বা প্রোনাউনও হতে পারে, নাউন বা প্রোনাউন বসে। তাহলে এভরি এসিভ লেখা আছে, তাহলে এটা কি হবে? এসিভ। ইয়েস, এই এসিভটা হবে তখন অ্যাচিভমেন্ট। এভরি কি হবে? এভরি অ্যাচিভড, আমরা অ্যাচিভিং শব্দটা শুনেছি, কিন্তু এখানে অ্যাচিভিং শব্দটা ভালো অর্থ প্রকাশ করবে না, এই জন্য আমরা লিখবো ACHIVMENT, অ্যাচিভমেন্ট। তাহলে এভরি অ্যাচিভমেন্ট ইজ গ্রেট ফর আস, প্রত্যেকটা অর্জনই আমাদের জন্য মহৎ বা মহান। এরপরে আসো, প্রোনাউনের পসেসিভ কেসের পরে নাউন বসে। কিসের পরে নাউন বসে? প্রোনাউনের পসেসিভ কেস। তাহলে আমাদের জানতে হবে, তাহলে এগুলোর পরে কি বসে? নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। এখানেও নাউন বা প্রোনাউনের কথাই আমরা বললাম। এরপরে হচ্ছে যে ধরো দেয়ার, হার, হিজ, আওয়ার, ইয়োর, হ্যাঁ, ইটস, এদের পরে নাউন বসে। কি বসে? এদের পরে নাউন বসে। তাহলে এখানে দেয়ার সাফারিং গিভস আস মাস পেইন, তাহলে এখানে সাফার তা হলো ভার্ব, সাফারটা কি? ভার্ব। এখন এই ভার্বটাকে আমরা মানে নাউন যদি বানাতে চাই, তাহলে এখানে লিখতে হবে সাফারিং। দেয়ার সাফারিং গিভস আস মাস পেইন, যে তাদের ভোগান্তি। এখন সাফারার যদি দেই, তাহলে তখন ব্যক্তি হয়ে যায়, ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে আমাদের এখানে তো বস্তুকে নির্দেশ করতে হবে, এই কারণে আমরা লিখলাম যে দেয়ার সাফারিংস। এরপরে আসো, বাই রিড নিউজ পেপার ইউ ক্যান লার্ন মোর। সূত্র হচ্ছে এরকম যে প্রোনাউন এর পরে আইএনজি যুক্ত নাউন ব্যবহৃত হয়। প্রোনাউনের পরে কি ব্যবহৃত হয়? প্রোনাউনের পরে বাই, উইথ, ইন, অফ, উইথ, উইদাউট, বিফোর, আফটার, বিলো, হোয়াইল, এই শব্দগুলোর পরে কি যুক্ত নাউন ব্যবহৃত হয়? আইএনজি যুক্ত নাউন ব্যবহৃত হয়। তাহলে এখানে আছে রিড, তাহলে আমরা কি লিখলাম? রিডিং। তার মানে হচ্ছে প্রোনাউনের পরে আমরা কি লিখব? বাই, উইথ মিন্স উইদাউট, বিফোর, আফটার, হোয়াইল, এদের পরে বিফোর মানে হচ্ছে আইএনজি যুক্ত নাউন বসে, বাক্যের শুরুতে যদি দেয়া থাকে। ঠিক আছে, এরপরে আসো এ নিউ সিভিল, তাহলে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ নিউ সিভিল, সিভিলটা কি? এখানে সিভিল সভ্য, এটাও অ্যাডজেক্টিভ, আর নিউটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাকে নিয়ম হচ্ছে যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। কিসের পরে নাউন বসবে? অ্যাডজেক্টিভের পরে। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নিউ,
নিউ এর পরে আমি যদি নাউন লিখি তাহলে কি হবে? CIVILIZATION, নিউ সিভিলাইজেশন। তাহলে আমি TION যোগে নাউন যুক্ত করলাম। তার মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ এদের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে কি হবে? অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন হবে। তাহলে বাই, উইদাউট, বিফোর, আফটার, হোয়াইল এদের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব বাক্যের শুরুতে যদি দেয়া থাকে, এবং সেটা নাউন হবে। আবার নিউ, তো এখানে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের পরে আমরা যদি গ্যাপ দেখি তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? নাউন ব্যবহার করব। অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি ব্যবহার করব? নাউন ব্যবহার করব। এবার আসো, হি ইজ রিড দ্য বুক নাও। হি ইজ রিড দ্য বুক, তাহলে এখানে কি হবে? রিড লেখা আছে, খেয়াল করো আমরা ভার্বের কথা বলছিলাম। তাহলে এতক্ষণ আমরা নাউন এবং অ্যাডজেক্টিভেরটা জানলাম। ভার্বেরটাও একই নিয়ম, যে ভার্বের নিয়ম হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বের রুলস নিশ্চয়ই তোমরা পড়েছো। ইয়েস, রাইট ফর্ম অফ ভার্বের যে রুলসগুলো দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করে যে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, অথবা অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে যে ভার্বগুলো চেঞ্জ হয়, সেই নিয়ম অনুসারেই এখানে চেঞ্জটা করতে হবে। যেমন এখানে ইজ আছে, নিয়ম হচ্ছে বাক্যের নাও, অ্যাট প্রেজেন্ট, at this moment, quickly, increasingly, rapidly, এগুলো থাকলে বাক্যে am, is, আর এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এখানে নাও শব্দটা লেখা আছে, তার মানে এটা কি হবে? তাহলে রিড আছে, তখন আমরা এটাকে কি লিখবো? রিডিং। আর একটা বিষয় একটু খেয়াল করো, সেটি হচ্ছে বাক্যের এখানে যদি নাও দেওয়া নাও থাকতো, খেয়াল করতাম আমরা যে বাক্যের সাবজেক্ট, ওই যে বললাম বাক্যের শুরুতে, শেষে, অথবা পুরো বাক্যে কেউ না কেউ আমাকে ধারণা দিতে পারবে যে গ্যাপের শব্দটা কি হতে পারে। খেয়াল করো, হি সাবজেক্টটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে অ্যাক্টিভ সাবজেক্ট কি জিনিস। অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে কর্তা যখন নিজে কোনো কিছু করার সক্ষমতা, যোগ্যতা রাখে তখন সেটা অ্যাক্টিভ। আর কর্তা নিজে যখন কোনো কিছু করার সক্ষমতা অথবা যোগ্যতা রাখে না, কর্তাকে দিয়ে করানো হয়, তখন সেটা হয় ইনঅ্যাক্টিভ। তাহলে সেই দিক থেকে হি ইজ রিডিং, এখানে হি নিজেই পড়ার সক্ষমতা রাখে, এই কারণে রিডিং হবে। আর নাও দেয়া থাকুক আর না থাকুক। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে আরেকটা সূত্র এখানে ব্যবহার হয়েছে, সেটা হলো am, is, are, was, were এদের পরে দুই ধরনের ভার্ব আমরা ব্যবহার হতে দেখি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে, ভার্বটা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলও হতে পারে। আইএনজি কখন হবে? যে আমি যার ওয়াজারের পরে আইএনজি হবে যদি সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, সাবজেক্টটা নিজে কোনো কিছু করার সক্ষমতা রাখে, তখন হবে আইএনজি। আর যখন সাবজেক্টটা নিজে কোনো কিছু করার সক্ষমতা না রাখে, তখন সেটা হয়ে যাবে ইনঅ্যাক্টিভ, এবং সেক্ষেত্রে তখন তারপরে am, is, are, was, are এর পরে ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা 6 নাম্বারটা জানলাম। এবার আসো 7 নাম্বার, রেগুলার লেখা আছে, হি গোজ টু স্কুল। খেয়াল করো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রুল, সেটি হলো যখন বাক্যে ব্র্যাকেটে যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দ ছাড়াই যদি পুরো বাক্যটা অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, তখন প্রদত্ত ওই শব্দটার শেষে ly যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব করতে হবে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, রেগুলার শব্দটা ছাড়াই কিন্তু এই বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে কোনো ধরনের বাধা পাচ্ছে না। পাচ্ছে? গুড। সেক্ষেত্রে তখন আমরা কি করব? এই যে রেগুলার, REGULARLY, এই রেগুলারলি শব্দটা ly যুক্ত করে তখন সেটাকে আমরা কি বানাবো? অ্যাডভার্ব বানাবো। এবং মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, সেটা বাক্যের শুরুতে হতে পারে, সেটা বাক্যের মাঝখানে হতে পারে, এবং সেটা বাক্যের শেষেও হতে পারে। তবে খুবই সতর্ক থাকতে হবে, যখন দেখবা যে ওই শব্দটি ছাড়াই পুরো বাক্য অর্থ প্রকাশ করতে পারতেছে, তখনই শুধুমাত্র ওই শব্দের শেষে ly যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব
করতে হবে। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, উই ডু আওয়ার ডিউটি আওয়ার। এখন এই আওয়ার ডিউটি, আওয়ারটা হলো প্রোনাউনের পসেসিভ কেস, ডিউটিটা হলো নাউন, তারপরে হচ্ছে যে আওয়ার লেখা আছে। তাহলে এখন এই নাউনের পরে আবার প্রোনাউন বসতে পারে, তাহলে এখানে আওয়ারটা নিজেই একটা প্রোনাউন। এটাকে আমরা আরেকটু যদি মডিফাই করি তখন হবে আওয়ার সেলভস, যে উই ডু আওয়ার ডিউটি আওয়ার সেলভস, উই ডু আওয়ার ডিউটি আওয়ার সেলভস, যে আমরা নিজেরাই আমাদের ডিউটি পালন করি। তাহলে সেলফ যুক্ত হয়ে এটাকে কি বানাইলাম, আমরা প্রোনাউন বানাইলাম। এরপরে আসো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি যুক্ত হতে পারে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, যেটা ওই যে ওখানেও আমরা দেখানোর চেষ্টা করছি যে বাক্যের শুরুতে নাউন বসে। তাহলে এখানে ওয়াক লেখা আছে, তাহলে আমরা কি করব, আইএনজি যুক্ত করে কি হয়ে যাবে তখন, সেটা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। রাইস ইজ ইট, কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, এই যে অ্যামিজ আর ওয়াজারের পরে যদি সাবজেক্টটা, এখন এই যে রাইস কি নিজে রাইসকে খায় না রাইসকে মানুষ খায়, তো নিঃসন্দেহে মানুষ খায়, অথবা রাইসকে কেউ খায়, রাইসকে তো রাইস খেতে পারে না, তাহলে এখানে রাইস সাবজেক্টটা ইয়েস ইনঅ্যাক্টিভ, তাই এখানে ইটটা তখন কি হয়ে যাবে, ইটেন, এখানে ইটিং লেখার কোনো সুযোগ তখন থাকবে না। কেন থাকবে না, যেহেতু বাক্যের সাবজেক্ট রাইসটা ইনঅ্যাক্টিভ। দ্য বুক ইজ প্রিন্ট লেখা আছে, এখানে খেয়াল করো। এখন এই যে দ্য বুক ইজ প্রিন্ট, এরকম হতে পারে যে বই তো নিজে তৈরি হয় না, মানে বইকে কেউ না কেউ তৈরি করে, কি বলো তাই না, হয় মেশিনের দ্বারা সেটি তৈরি হয় নাকি মানুষ তৈরি করে। তাহলে বই যেহেতু নিজের থেকে তৈরি হয় না, এখানেও ওই আমরা লিখবো তখন যে ইজ বিং প্রিন্টেড অথবা ইজ প্রিন্টেড। আমরা ইজ বিং প্রিন্টেড যদি কন্টিনিউয়াস লিখি তাহলে প্রিন্টেড লিখতে পারবো, আর সরি মানে বিং প্রিন্টেড লিখতে পারবো, আর যদি প্রেজেন্টে লিখি তাহলে ইজ প্রিন্টেড, দ্য বুক ইজ প্রিন্টেড। আচ্ছা, হি ইজ ভেরি অ্যাক্ট, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, নিয়ম অনুসারে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কি বসে শিক্ষার্থী বন্ধুরা, নিয়ম অনুসারে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাক্ট আছে, তাহলে তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ, হি ইজ ভেরি অ্যাক্টিভ। তাহলে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ভেরিটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপরে হচ্ছে রাতুল ওয়াজ ভেরি অ্যাক্ট বয়, অ্যাক্ট বয়, এখানে খেয়াল করো অ্যান আর্টিকেল, আর্টিকেলের পরে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট করে নিই, যে যে জায়গাগুলোতে নাউন বসতে পারে সেই সেই জায়গাগুলোতে অ্যাডজেক্টিভও বসতে পারে। সূত্র হচ্ছে গ্যাপের পরে যদি নাউন দেয়া থাকে তাহলে গ্যাপের জায়গায় যদি অ্যাডজেক্টিভের গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এখানে অ্যাক্ট, এই সব অ্যাক্ট মানে অভিনয় করা, এটা হলো ভার্ব, এটা কি ভার্ব। তাহলে এখানে এটাকে আমরা কি বানাবো, এখন অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি ইন অ্যাক্টিভ, এখন যে স্যার আমি ইনঅ্যাক্টিভ লিখবো, কারণ আমি তো অ্যাক্টিভ বয়ও লিখতে পারি, হ্যাঁ আমরা চাইলে কি লিখতে পারি, আমি ইনঅ্যাক্টিভ লিখলাম, আমরা চাইলে অ্যাক্টিভও লিখতে পারি। তবে এখানে যেহেতু অ্যান আছে, খেয়াল করতে হবে যে যে সাফিক্স বা যে প্রিফিক্স আমি সংযুক্ত করব সামনে, সেটির শুরুতে যাতে ভাওয়েল থাকে। আমি যদি ইনঅ্যাক্টিভ লিখি তাও ঠিক আছে ইনঅ্যাক্টিভ বয়, অ্যাক্টিভ লিখি তাও ঠিক আছে অ্যাক্টিভ বয়। এখন এই সাকিব আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ বয় সেটা নির্ভর করবে প্যাসেজের অর্থের ওপর। এখন প্যাসেজে সাকিবকে যদি ইনঅ্যাক্টিভ বয় দেখানো হয় তাহলে আমাকে ইনঅ্যাক্টিভ বয় লিখতে হবে, প্যাসেজে সাকিবকে যদি অ্যাক্টিভ বয় দেখানো হয় তাহলে আমাকে অ্যাক্টিভ বয় লিখতে হবে। তবে অ্যান যখন দেয়া থাকবে তখন সবসময় মনে রাখতে হবে যে অ্যানের পরে যে শব্দটি আমি সংযুক্ত করব সেই শব্দের শুরুতে ভাওয়েল আছে কিনা সেটি নিশ্চিত হব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অধিকাংশ বিষয়গুলো অর্থাৎ প্রিফিক্স সাফিক্সের বেসিক যে বিষয়গুলো সেটি আমরা জানলাম। আমার বিশ্বাস যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এভাবে তত মানে আরো তোমাদের প্রিফিক্স সাফিক্সের যে দক্ষতা সেটি সমৃদ্ধ হবে। তো নিশ্চয়ই আমার ক্লাস ভালো লেগেছে, আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এই ক্লাসটিকে অন্যের দেখার সুযোগ করে দিবা এবং আমাদের জানোর ফেসবুক পেজে সংযুক্ত থাকবা সবসময়। আজকে এ পর্যন্তই,
আশা করি পরবর্তী কোনো ক্লাসে আরও নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বি সেফ অ্যান্ড সাউন্ড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।